আসসালামু আলাইকুম। আমি রেবেকা ইয়াসমিন, সহকারী অধ্যাপক, উপশহর কলেজ যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আশা করছি তোমরা এই করোনার মধ্যেও সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমি গত ক্লাসে তোমাদেরকে সহানুমান নিয়ে আলোচনা করেছিলাম। সহানুমানের গঠন, নিয়মাবলী, সহানুমানের যে বৈধতা অবৈধতা নিয়ে আজকে আমি তোমাদেরকে অবরোহ অনুমানের যে প্রকারভেদ দুইটি, কী কী? অমাধ্যম অনুমান আর একটি হচ্ছে মাধ্যম অনুমান। আমি গত দুইটি ক্লাসে তোমাদেরকে মাধ্যম অনুমানের নিয়ে আলোচনা করেছি এবং মাধ্যম অনুমানের দৃষ্টান্ত নিয়ে। আজকে আমি তোমাদের সাথে অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। অমাধ্যম অনুমান প্রথমত আমরা জানব কাকে বলে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ক্লাসগুলি গত যে 4-5টি ক্লাস হয়েছে আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখেছো। কোনো সমস্যা হলে আমাকে কাছ থেকে কল করে জেনে নেবে বা কমেন্ট বক্সে কমেন্টস করবে। তো আমরা এখন দেখি যে অমাধ্যম অবরোহ অনুমানের প্রকারভেদ আমি কি বলেছি? অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। মাধ্যম অনুমান নিয়ে আমি গত দুইটি ক্লাসে আলোচনা করেছি, তার অনেক সহানুমানের দৃষ্টান্ত নিয়ে অনেক কিছুই। তো আজকে আমি অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করব। অমাধ্যম অনুমান কাকে বলে? যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। আমি কি বললাম? যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। এবার আসি আমরা অমাধ্যম অনুমানের প্রকারভেদ। আমরা অমাধ্যম অনুমানের প্রকারভেদকে কয় ভাগে ভাগ করেছি? 10টি ভাগে। কিন্তু আমরা এই 10টি ভাগের 4টি ভাগ আমরা ভালোভাবে রপ্ত করব, আলোচনা করব, পড়াশোনা করব এবং ভালোভাবে বুঝব। কি 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 আমরা জানব? আবর্তন, প্রতি আবর্তন, অন্তরাবর্তন। তাহলে আমরা আবর্তন নিয়ে আজকে আলোচনা করব। আবর্তন, আবর্তনের নিয়মাবলী, এ, ই, আই এবং ও যুক্তি বাক্যের আবর্তন। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয় বাক্যে উদ্দেশ্যের স্থানে বিদেহকে এবং বিদেহের স্থানে উদ্দেশ্যকে অর্থাৎ স্থানান্তরিত করে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে কি বলে? আবর্তন বলে। আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসঙ্গতভাবে আশ্রয় বাক্যে উদ্দেশ্যের স্থানে বিদেহকে এবং বিদেহের স্থানে উদ্দেশ্যকে স্থানান্তরিত করে গুণের পরিবর্তন না করে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে আমরা কি বলি? আবর্তন বলি। তাহলে আমরা এবার দেখব কি, এই যে এটাই আবর্তনের উদাহরণ হতে পারে। কি? সকল মানুষ হয় মরণশীল। এখানে কি আছে? সকল মানুষ হয় মরণশীল। এবার সিদ্ধান্ত কি এসেছে? কিছু মরণশীল জীব হয় মানুষ। এই যে সকল মানুষ, এটা কি উদ্দেশ্য না? আর এই মরণশীলটা কি বিদেহ না? তা আমি কি বলেছি? আবর্তনের সংজ্ঞায় কি বলেছি? মরণশীল। এই যে এটি কিন্তু আশ্রয় বাক্য। আমরা কি জানি? অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত গৃহীত হয়। কি হয়? একটি মাত্র আশ্রয় বাক্য। আমাদের আশ্রয় বাক্যটি কি? সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এবার আমরা সিদ্ধান্ত কি নিয়ে আসছি? এই যে আশ্রয় বাক্যের বিদেহ, এই বিদেহকে আমরা সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে নিয়ে এসেছি। কি বলেছি? কিছু মরণশীল জীব হয় এই যে মানুষ। এই উদ্দেশ্যের আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থলে যেটি আছে সিদ্ধান্তে বিদেহে এসে সেটি বসেছে।
তাহলে আমি কি বলেছি, সংজ্ঞায়। সংজ্ঞার ভিতরে যা থাকে সেইটাকে ভাঙলেই আমাদের পরবর্তী আলোচনাগুলো বিস্তারিত আলোচনায় সংজ্ঞার মধ্যেই কিন্তু থাকে। কি বললাম, সকল মানুষ হয় মরণশীল, কিছু মরণশীল জীব হয় মানুষ। তাহলে এবার আমরা আবর্তন কাকে বলে সেটা জানলাম। এবার আমরা আসি আবর্তনের নিয়মাবলী। আবর্তনের নিয়মাবলীতে কি আছে, ওই যে আমি বললাম না যে সংজ্ঞার মধ্যে, সংজ্ঞাকে ভাঙলে আমরা নিয়মগুলো পেয়ে যাব। কি কি আবর্তনের নিয়ম কয়টি, প্রথমত সেটা জানি শিক্ষার্থীবৃন্দ। আবর্তনের নিয়ম হচ্ছে 4টি। কি কি? প্রথম নিয়ম হচ্ছে আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতের বিদেহ পদ হবে। এই যে এটা কিন্তু আবর্তনীয়, আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, আর সিদ্ধান্তকে বলা হয় আবর্তিক। কি বললাম, আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয় এবং সিদ্ধান্তকে বলা হয় আবর্তিক। তাহলে আমরা প্রথম নিয়মে আমি কি বললাম, আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতের বিদেহ পদ হবে। আবর্তনীয়ের বিদেহ পদ আবর্তিতের কি হবে, উদ্দেশ্য পদ হবে। আমি আবারও বলি, প্রথম নিয়ম হচ্ছে আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতের বিদেহ পদ হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে আবর্তনীয়ের বিদেহ পদ আবর্তিতের উদ্দেশ্য পদ হবে। তৃতীয় নিয়ম হচ্ছে আবর্তনীয়ের গুণ একই হবে, গুণের কোনো পরিবর্তন হবে না আবর্তিতে এসে। কীরকম, যদি আবর্তনীয় অর্থাৎ আশ্রয় বাক্যটি হ্যাবোধক হয় তাহলে সিদ্ধান্তটিও হ্যাবোধক হবে। যদি আশ্রয় বাক্যটি নাবোধক হয় তাহলে সিদ্ধান্তটিও নাবোধক হবে। কয়টি নিয়ম গেল? 3টি। আবর্তনীয় নিয়ম 4টি। 4 নম্বর নিয়মটি কি, আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এই যে আবার আমরা ব্যাপ্যতার নিয়মে চলে আসলাম। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তিবিদ্যায় এমন একটি বিষয়, একটি না ভালো করে বুঝলে অন্যটি বোঝা যায় না। এই যে ব্যাপ্যতা, আমি ব্যাপ্যতার 2টি নিয়ম পড়ানোর সময় সব সময় বলেছিলাম যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, অধ্যায়গুলো আমাদের আছে, ওখানে আমাদেরকে অবশ্যই সব সময় এই ব্যাপ্যতার নিয়ম 2টি কাজে লাগবে। তাহলে ব্যাপ্যতার নিয়ম কি আমরা জানি। আমি আজকে ক্লাসে আর রিপিট করছি না, গত কয়েকটি ক্লাসেই আমি বারবার ব্যাপ্যতার নিয়ম 2টি স্মরণ করিয়ে দিয়েছি। আশা করছি তোমরা ভালো করে দেখেছো, মনোযোগ সহকারে রপ্ত করেছো। আমি কি বললাম, 4র্থ নিয়মটি আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে, অর্থাৎ পদ কয়টি আমাদের এখানে 2টি, এই যে উদ্দেশ্য পদ আর বিদেহ পদ, এই 2টি পদ যদি আশ্রয় বাক্যে বা এই আবর্তনীয়ে কখনো অব্যাপ্য থাকে তাহলে সিদ্ধান্তে এসে সেই 2টি পদের কোনোটাই ব্যাপ্য হতে পারবে না। যদি ব্যাপ্য হয়ে যায় তাহলে নিয়ম লঙ্ঘন হবে, দোষ ঘটে যাবে, সেখানে সঠিক বা বৈধ হবে না। আমরা কি জানলাম ইতিমধ্যে, অবরোহ অনুমানের প্রকারভেদ। অবরোহ অনুমানের প্রকারভেদ, অবরোহ অনুমানকে আমরা প্রথমত কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। কি কি? অমাধ্যম অনুমান এবং মাধ্যম অনুমান। আমি আজকে তোমাদেরকে কোনটা নিয়ে আলোচনা করছি? অমাধ্যম অনুমান নিয়ে। তাহলে অমাধ্যম অনুমানে কাকে বলে আমি বলেছি, অমাধ্যম অনুমান কাকে বলে আমি আবারও বলি, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে বিধিসঙ্গতভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। তাকে কি বলে? অমাধ্যম অনুমান বলে। এবার অমাধ্যম অনুমানের প্রকারভেদে আমরা কি পেয়েছি? 10টি প্রকারভেদ। 10টি প্রকারভেদের একটি প্রকারভেদ নিয়ে আমি আজকে আলোচনা করছি। একটি প্রকারভেদ কি আমাদের? আবর্তন। আবর্তন কাকে বলে বলেছি?
কি বলেছে আবর্তন কাকে বলে? যে অমাধ্যম অবরহ অনুমানে ন্যায়সঙ্গতভাবে বা বিধিসঙ্গতভাবে আশ্রয় বাক্যে উদ্দেশ্যের স্থানে বিধেয়কে এবং বিধেয়ের স্থানে উদ্দেশ্যকে নিয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের নিয়মাবলীও আমি বললাম। আবর্তনের নিয়ম কয়টি? 4টি। কি কি? আবর্তনীয় উদ্দেশ্য পদ আবর্তিতে বিধেয় পদ হবে, আবর্তনীয় বিধেয় পদ আবর্তিতে উদ্দেশ্য পদ হবে। তোমরা আবার শোনো, আমি রিপিট করছি। আবর্তনীয় কোনো গুণের পরিবর্তন হবে না সিদ্ধান্তে এসে। কি? যদি পজিটিভ থাকে আশ্রয় বাক্যটি তাহলে সিদ্ধান্তটিও পজিটিভ হবে, যদি আশ্রয় বাক্যটি নেগেটিভ থাকে তাহলে সিদ্ধান্তটিও নেগেটিভ হবে। আবর্তনীয় কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না, এটি হচ্ছে 4 নম্বর নিয়ম। তাহলে এবার আমি আসবো এ, ই, আই, ও যুক্তিবাক্যের আবর্তন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই আবর্তন প্রতিবর্তন, প্রতি আবর্তন এবং অন্তরাবর্তন। আমি অমাধ্যম অনুমানের যে প্রকারভেদ আমি বলেছি 10টি, তার মধ্যে 4টি গুরুত্বপূর্ণ খুব বেশি। আমি কি বলছি? সেই 4টি কি? আবর্তন, প্রতি আবর্তন, প্রতিবর্তন এবং অন্তরাবর্তন। 4টির মধ্যে আমি আজকে আবর্তন নিয়ে আলোচনা করছি। তাহলে আবর্তন কাকে বলে? আবর্তনের নিয়মাবলী বললাম এবং উদাহরণও দিলাম। এবার আমরা আসি কি? এ, ই, আই এবং ও যুক্তিবাক্যের আবর্তন। আচ্ছা, এ যুক্তিবাক্যকে আবর্তন করলে আমরা আই যুক্তিবাক্য পাই। কেন পাই? আচ্ছা, আমি একটা কথা বলেছি না নিয়মে, যে 3 নম্বর নিয়ম, আবর্তনীয় গুণের কোনো পরিবর্তন হবে না। যদি পজিটিভ হয় অর্থাৎ হ্যাবোধক, তাহলে সিদ্ধান্তটিও পজিটিভ হবে, হ্যাবোধক হবে। এই দেখো তোমরা, তাহলে এ যুক্তিবাক্যকে আবর্তন করলে আমরা কি যুক্তিবাক্য পাচ্ছি? আই যুক্তিবাক্য। এখানে প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে এ যুক্তিবাক্যকে আবর্তন করে আমরা এ যুক্তিবাক্য কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে 4 নম্বর নিয়ম। এ যুক্তিবাক্যকে যখনই আমি আবর্তন করে এ যুক্তিবাক্য পেয়ে যেতাম, সেখানে এই যে মরণশীল বিদেহ পদটি এ যুক্তিবাক্যের উদ্দেশ্যের স্থানে বসতো এবং সেটাই নিয়ম। বসলে এ যুক্তিবাক্যের এই উদ্দেশ্য পদটি কিন্তু সবসময় ব্যাপ্য। তাহলে এই অব্যাপ্য মরণশীল পদটি এখানে সিদ্ধান্তে উদ্দেশ্যের স্থানে বসে ব্যাপ্য হয়ে যেত। আবর্তনের 4র্থ নিয়ম অনুযায়ী আমরা কি জানি? আবর্তনীয় কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে খেয়াল করো এদিকে। তাহলে আমরা এ যুক্তিবাক্যকে আবর্তন করে কি যুক্তিবাক্য পাচ্ছি? আই যুক্তিবাক্য পাচ্ছি। অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল, এটা আবর্তনীয়, আর কিছু মরণশীল জীব হয় মানুষ, এটা আবর্তিক। পৃথিবীর সব কিছুই তো মরণশীল, তাই না? এই জন্য এখানে আমাদের বাক্যটিকে শ্রুতিমধুর করার জন্য আমরা কিছু মরণশীল হয় মানুষ এটা দিতে পারিনি, অবশ্যই এর সাথে জীব শব্দটি ব্যবহার করতে হয়েছে, একটি শব্দ বেশি। এই কারণে আমরা কি যেটা সংজ্ঞায় বলেছিলাম পেয়েছি, আমরা বুঝতে পেরেছি, এবং নিয়মে যেটা বলেছি সেটা কি তোমরা বুঝেছো? সকল মানুষ হয় মরণশীল, কিছু মরণশীল জীব হয় মানুষ। এই যে এখানে আশ্রয় বাক্যের বিদেহকে সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে নিয়ে আসতে হয়েছে। আবার আশ্রয় বাক্যের
উদ্দেশ্যকে সিদ্ধান্তের বিধেয়ের স্থানে নিয়ে আসতে হয়েছে এবং পজিটিভই আছে, অর্থাৎ হ্যাঁ বোধক। এবার আমরা বলি এই যে প্রতীকী রূপকে সকল এচ হয় পি, আই যুক্তিবাক্যের সিদ্ধান্তে কি হয়েছে কিছু পি হয় এচ, এটা হচ্ছে প্রতীকী রূপ। আমরা যেমন রাস্তায় গাড়ি চালালে যে হেডলাইট গুলো জ্বলে ওঠে, কেন? যে গাড়ি থামাতে হবে তার জন্য কি লাল বাতি, গাড়ি চালাতে হবে তার জন্য কি নীল বাতি। তেমন আমরা এই সংকেত এই কিছু সকল মানুষকে ব্যবহার করেছি এস দ্বারা, আর মরণশীল অর্থাৎ উদ্দেশ্যকে এস দ্বারা আর বিধেয়কে পি দ্বারা। বোঝা গেছে? উদ্দেশ্যর ইংরেজি কি সাবজেক্ট, বিধেয়ের ইংরেজি কি প্রেডিকেট। তাহলে প্রথম অক্ষরটা অর্থাৎ সকল এচ হয় পি, কিছু পি হয় এচ, প্রতীকী রূপ। এবার আমরা আসি ই যুক্তিবাক্য। ই যুক্তিবাক্যকে আবর্তন করলে সব সময় ই যুক্তিবাক্য পাবো। ই যুক্তিবাক্য হচ্ছে ননার্থক, এর সিদ্ধান্তটিও ননার্থক হবে। এর প্রতীকী রূপ যদি আমরা দিতে যাই তাহলে কি হবে? কোন এস নয় পি, অতএব কোন পি নয় এচ। এর প্রতীকী রূপ তো বুঝেছো। আবর্তনের নিয়ম অনুযায়ী এখানে দেখো ই যুক্তিবাক্যকে আবর্তন করলে আমরা কি পাই? ই যুক্তিবাক্য। ই যুক্তিবাক্য কিন্তু ননার্থক, এর আবর্তনটিও আবর্তন করলে আবর্তিত অবশ্যই ননার্থক হতে হবে। আমরা তৃতীয় নিয়ম অনুযায়ী কি জেনেছি যে যদি গুণ একই থাকবে, হয় থাকলে হয়, নয় থাকলে নয়, অর্থাৎ পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। এবার আমরা আসি আই যুক্তিবাক্য। আই যুক্তিবাক্য যেহেতু পজিটিভ যুক্তিবাক্য, আই যুক্তিবাক্যকে সবসময় আবর্তন করলে আমরা আই যুক্তিবাক্যই পাবো। এ যুক্তিবাক্য কেন হবে না? যেহেতু এ যুক্তিবাক্য হচ্ছে সদার্থক যুক্তিবাক্য। হবে না তার কারণ হচ্ছে আই যুক্তিবাক্যের উভয় পদই কিন্তু অব্যাপ্য। এই অব্যাপ্য পদকে যখনই আমরা এখানে এ যুক্তিবাক্য করতে যেতাম তাহলে উদ্দেশ্যের স্থানে এসে ব্যাপ্য হয়ে যেত। কিন্তু আমরা জানি চতুর্থ নিয়ম অনুযায়ী আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এর প্রতীকী রূপ যদি আমরা দিতে যাই তাহলে কি হবে? কিছু এচ হয় পি, অতএব কিছু পি হয় এইচ। এবার আমরা আসি ও যুক্তিবাক্য। ও যুক্তিবাক্য একটি ননার্থক যুক্তিবাক্য। ও যুক্তিবাক্যের বিধেয় পদটি কিন্তু ব্যাপ্য, ননার্থক হয়। ও যুক্তিবাক্যকে আবর্তন করতে গেলে ও যুক্তিবাক্য হতে হবে অথবা এ যুক্তিবাক্য হতে হবে। ই আর ও হচ্ছে ননার্থক যুক্তিবাক্য। কিন্তু ও যুক্তিবাক্যের এই যে কিছু মানুষ নয় ব্যবসায়ী, এইটি ব্যাপ্য, কিন্তু এই মানুষ পদটি কিন্তু অব্যাপ্য। এই অব্যাপ্য পদটি তোমরা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, এই সিদ্ধান্তে এসে ও যুক্তিবাক্যের বিধেয়ের স্থানে বসে কিন্তু ব্যাপ্য হয়ে গেছে। তাহলে কি ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব? ও যুক্তিবাক্যের আবর্তন কখনোই সম্ভব নয়। তোমাদের পরীক্ষায় এই চারটি আবর্তন নিয়ে সব চারটি অমাধ্যমের যে প্রকারভেদ এটা নিয়ে কম বেশি ঘুরাই ফিরাই একবার এক একটি আসে বা দুইটি থাকে। তো এই আবর্তনটি খুবই ইম্পর্টেন্ট এবং এর মধ্যে ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয় কেন, এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন নয় তোমরা কি বুঝতে পেরেছ? ও যুক্তিবাক্যকে আবর্তন করতে গেলে হয় ই যুক্তিবাক্য হতে হবে, না হয় ও যুক্তিবাক্য হতে হবে। কিন্তু আমাদের দেখো ও যুক্তিবাক্যকে আবর্তন করে যদি আমরা ই যুক্তিবাক্য পাই, ই যুক্তিবাক্যের কিন্তু উভয় পদই ব্যাপ্য। ই যুক্তিবাক্যের এই পদটি উদ্দেশ্য পদটিও ব্যাপ্য, বিধেয় পদটিও ব্যাপ্য। এখানে যদি আমরা সিদ্ধান্তে এসে ওকে ইতে নামাই তাহলে দুটি পদই ব্যাপ্য হয়ে যাবে। আর আমরা কি জানি
চতুর্থ নিয়ম অনুযায়ী আবর্তনীয়ের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। অর্থাৎ আশ্রয় বাক্যে যদি কোনো পদ অব্যাপ্য থাকে তাহলে আমরা সিদ্ধান্তে এসে সেটিকে ব্যাপ্য করতে পারবো না, তাহলে নিয়ম লঙ্ঘন হয়ে যাবে। এই প্রতীকী রূপটা আমরা কি দিতে পারি? কিছু এস নয় পি, অতএব কিছু পি নয় এইচ। আজকে আমি তোমাদের সাথে আবর্তনীয়ের এই যে চারটি রূপ পড়ালাম, এ, ই, আই এবং ও যুক্তিবাক্যের আবর্তন। এই আবর্তনের পরে আমি আগামী ক্লাসে তোমাদেরকে প্রতিবর্তন নিয়ে আলোচনা করব। তো আজকের মতো তোমাদের সাথে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।